Hello everyone, welcome to the lecture 3 of the method analysis. So আমরা সার্কিট অ্যানালাইসিসের যে মেথডগুলো পড়তেছিলাম তার মধ্যে এক নাম্বার লেকচার 1 এবং লেকচার 2 তে নোডাল অ্যানালাইসিস এবং নোডাল অ্যানালাইসিস উইথ দ্য ভোল্টেজ সোর্সেস, যেটাকে আমরা এক কথায় বলি সুপার নোড বলে থাকি, তাই না? সেটা হচ্ছে লেকচার 1 এবং 2 তে আলোচনা করা হয়েছে এবং কয়েকটা ম্যাথ প্রবলেমস এক্সাম্পল এবং প্র্যাকটিস প্রবলেম করা হয়েছে। তোমাদের কয়েকটা করার জন্য বলা হয়েছে, ঠিক আছে? সো আশা করি এখানে কোনো প্রবলেম নাই। প্রবলেম থাকলে তোমরা জানাতে পারো আমাকে, কোনো সমস্যা নেই, আমি সলভ করে দেওয়ার ট্রাই করব। ওকে, সো এখন আসি আমাদের লেকচার 3 তে আমরা আলোচনা করব হচ্ছে মেশ অ্যানালাইসিস। এই মেশ অ্যানালাইসিস মেইনলি ইট ডিপেন্ডস অনলি অন দ্য কিরচফস ভোল্টেজ ল, মানে হচ্ছে কিরচফ ভোল্টেজ ল এর উপর ডিপেন্ড করে আমরা মেশ অ্যানালাইসিস করে থাকবো, ঠিক আছে? আমরা দেখছিলাম নোডাল অ্যানালাইসিসের ক্ষেত্রে কিরচফস কারেন্ট ল, কেসিএল, আর হচ্ছে ওহমস ল ইউজ করা হচ্ছিল, ভোল্টেজ ডিফারেন্স ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স ইকুয়াল টু কারেন্ট, এই লটা ইউজ করা হয়েছিল, রাইট? সো এখানে আমরা শুধুমাত্র কিরচফস ভোল্টেজ ল ইউজ করব। তো কিরচফ ভোল্টেজ লটা আশা করি মনে আছে, সেটা হচ্ছে কোনো একটা ক্লোজড লুপে টোটাল সামেশন অফ দ্য অল ভোল্টেজেস উইল বি জিরো, তাই তো? সেটাই ছিল হচ্ছে কিরচফ ভোল্টেজ ল। সেই কথাগুলো এখানে বলা হয়েছে যে কিরচফ ভোল্টেজ ল ইউজ করে আমরা মেশ অ্যানালাইসিস করব, আর কিরচফ কারেন্ট ল ইউজ করে নোডাল অ্যানালাইসিস করা হয়েছিল আর কি অলরেডি। ওকে, সো এখন আসি আমাদের এটা করার জন্য, মেশ অ্যানালাইসিস করার জন্য কি কি তোমাকে ফলো করতে হবে। খুব সিম্পল। মেশ অ্যানালাইসিস হচ্ছে যতগুলো মেথড আছে অ্যানালাইসিসের সার্কিটের জন্য, তার ভিতরে সবচেয়ে ইজিয়েস্ট মেথড হচ্ছে মেশ অ্যানালাইসিস। সো আশা করি খুব একটা প্রবলেম হবে না, ঠিক আছে? সো মেশ অ্যানালাইসিসটাকে আমরা আরেকটা নামেও চিনি, সেটা হচ্ছে মেশ অ্যানালাইসিস অলসো নোন এজ দ্য লুপ অ্যানালাইসিস অর দ্য মেশ কারেন্ট মেথড। মেশ কারেন্ট হচ্ছে, তাহলে আমাদের এখন যে একটা শব্দ নতুন পাচ্ছি, সেটা হচ্ছে হোয়াট ইজ মেশ কারেন্ট, রাইট? হোয়াট ইজ মেশ কারেন্ট। আমরা এর আগে ব্রাঞ্চ কারেন্ট পড়ে ফেলছি। ব্রাঞ্চ কারেন্ট ছিল হচ্ছে প্রতিটা ব্রাঞ্চের সরি প্রতিটা ব্রাঞ্চে যে কারেন্ট ফ্লো করে সেটা হচ্ছিল ব্রাঞ্চ কারেন্ট। ব্রাঞ্চ মানে হচ্ছে কোন একটা নোড থেকে আরেকটা নোডে পৌঁছানোর যে পাথ, সেটা হচ্ছে ব্রাঞ্চ। যেমন ধরো এখান থেকে এই দিক দিয়ে গিয়ে এখানে গিয়ে আরেকটা নোডে এসে পৌঁছেছে, তাহলে এটা একটা ব্রাঞ্চ। এই ব্রাঞ্চের কারেন্ট হচ্ছে 1 এম্পিয়ার, এটাকে আমরা বলি ব্রাঞ্চ কারেন্ট। সেম ভাবে এই দিক দিয়ে একটা কারেন্ট, এটা হচ্ছে I1 যদি ধরি, এটা হচ্ছে আরেকটা ব্রাঞ্চ কারেন্ট। সেম ভাবে এইখান থেকে এই নোডে আসার জন্য একটা ব্রাঞ্চ আছে, সেটা হচ্ছে আরেকটা ব্রাঞ্চ কারেন্ট। সেম ভাবে এই নোড থেকে এই নোডে আসার জন্য আরেকটা ব্রাঞ্চ আছে, সেটা আরেকটা ব্রাঞ্চ কারেন্ট। সো এইভাবে এগুলো হচ্ছে ব্রাঞ্চ কারেন্ট, রাইট? এখন আমরা দেখবো হচ্ছে হোয়াট ইজ মেশ কারেন্ট। তো তার আগে আমরা দেখবো হচ্ছে হোয়াট ইজ মেশ। সো মেশ হচ্ছে মেশের একদম সিম্পল ফর্ম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট লুপ। মেশ মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট লুপ। তাহলে মেশ মানে কি? ইন্ডিপেন্ডেন্ট লুপ। তাহলে ইন্ডিপেন্ডেন্ট লুপ জিনিসটা কি? ইন্ডিপেন্ডেন্ট লুপ হচ্ছে যে লুপ এর ভিতর অন্য কোনো লুপ থাকবে না। এ মেশ ইজ এ লুপ হুইচ ডাজন্ট কন্টেইন এনি আদার লুপস উইথিন ইট। অর্থাৎ কোন একটা লুপের মধ্যে আরেকটা লুপ আসবে না, সেটা হচ্ছে আমাদের মেশ, যেটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট নোড বলছিলাম কিরচফস ল বা চ্যাপ্টার 2 যখন পড়ছিলাম তখন, ঠিক আছে? সো দেখো আমাদের এখানে যদি এই সার্কিটটাতে যদি আমরা দেখাই কোনটা মেশ আর কোনটা অনলি লুপ, তার মানে সকল লুপ কিন্তু মেশ হতে পারবে না, কিন্তু সকল মেশ এক একটা লুপ হিসেবে আমরা বলতে পারি। তার মানে স্পেশাল কিছু লুপকে আমরা মেশ বলবো, ঠিক আছে? সো দেখো এখান থেকে শুরু করে আমি নাম দিই তোমাদের, তাহলে সুবিধা হবে। এ বি সি ডি ই এফ জি এইচ আই, ধরো এইভাবে নাম দিলাম আমরা, ঠিক আছে? তাহলে এখানে যদি আমরা দুই একটা লুপ চিহ্নিত করি, দেখো এ বি সি, এ বি সি এইচ জি এ, তার মানে কোনটুকু? এখান থেকে শুরু করে এদিক দিয়ে গিয়ে সি এস জি দিয়ে এসে আবার এখানে, তার মানে এই চতুর্ভুজটা 5 8 1, এটা একটা লুপ, রাইট? এটা একটা লুপ। তারপর আসো সি ডি, আচ্ছা স্মল লেটার লিখছি, স্মল লেটারে লিখি, ডিটা মনে করি স্মল লেটারে দেওয়া। সি ডি আই এফ জি এইচ সি, এই যেখান থেকে শুরু করে এই বরাবর গিয়ে এই দিকে গিয়ে এই বরাবর গিয়ে এখানে আরেকটা লুপ, রাইট? এটা আরেকটা লুপ। তারপর আসো সি ডি আই এইচ সি, সি ডি আই এস, এখানে আমি মার্ক করে দিই, এটা হচ্ছে এই যে এটা সি ডি আই এইচ সি। তারপর হচ্ছে ধরো এফ জি এইচ আই, এফ জি এইচ আই, এটা আরেকটা লুপ, এই যে এখান থেকে এটা
তো এই তিনটা লুপ একটু খেয়াল করি, জাস্ট এই তিনটাতে, তাহলে বাকিগুলো আর খুব একটা জরুরি হবে না, মেশ চেনার জন্য এই তিনটাই এনাফ। খেয়াল করি, এই যে এই লুপটা সি ডি আই এফ জি এস সি, মানে সি ডি আই এফ জি এস সি, এই যে এই লুপটা, রাইট? সো এই যে বড় লুপ, এই লুপের ভিতর, এই যে গ্রিন কালার যে লুপটা আঁকলাম, এটার ভিতর আবার এখানে একটা লুপ আছে, এখানে একটা লুপ আছে, তাহলে এখানে টোটাল লুপ হলো করে তিনটা, এই যে এই তিনটা, এটা 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 তিনটা লুপ। এই তিনটা লুপের ভিতর এইটাকে মেশ বলা যাবে না, এটা মেশ না, এটা মেশ না, কারণ এই লুপের ভিতরে এই দুইজন অবস্থান করতেছে, এই লুপের ভিতরে এই দুইজন, এই যে দেখো এই বড় অংশটার ভিতরে ছোট ছোট আর দুইটা অংশ অবস্থান করতে, সেজন্য এই বড় লুপটাকে আমরা মেশ বলতে পারবো না, বাট ছোট ছোট এই দুটো হচ্ছে মেশ। তার মানে এই সার্কিটটাতে যদি আমরা সবকিছু মুছে দিয়ে একদম খালি চোখে দেখি কয়টা মেশ আছে, যে কয়টা ফাঁকা জায়গা আমরা দেখতে পাচ্ছি টপ ভিউতে, সেই কয়টাই হচ্ছে হলো আমাদের মেশ। তাহলে আমাদের এখানে মেশ আছে হচ্ছে, এটা একটা মেশ, এটা একটা মেশ, এটা একটা মেশ, এটা একটা মেশ, সরি এটা 4 হবে, এটা একটা মেশ, এটা একটা মেশ, পাঁচটা মেশ। মানে এখান থেকে এই চতুর্ভুজ একটা, এটা এই চতুর্ভুজ একটা, এই চতুর্ভুজ একটা, এই চতুর্ভুজ একটা, এই চতুর্ভুজ একটা, এই পাঁচটা মেশ হচ্ছে হলো এই সার্কিটে আছে, ঠিক আছে? তাহলে মেশ হচ্ছে এক ধরনের লুপ যেখানে যার অভ্যন্তরে অন্য কোনো লুপ থাকবে না। তাহলে আমরা বুঝে গেছি মেশ কি। তাহলে এখন আসো মেশ কারেন্ট কি। সো আমরা ধরবো এই পাঁচটা মেশে পাঁচটা কারেন্ট ফ্লো করতেছে। কি ধরবো? পাঁচটা মেশে পাঁচটা, মানে এখানে আমরা কয়টা ব্রাঞ্চ আছে সেটা নিয়ে মাথা ঘামাবো না, আমরা অনলি দেখবো হচ্ছে কয়টা মেশ আছে, সেই মেশে যতগুলা মেশ ততগুলা কারেন্ট। তাহলে আমরা ধরে নিব এইটা তো এক নাম্বার মেশ বলছিলাম, তাহলে এখানে ধরে নিব I1 কারেন্ট ফ্লো করতেছে, সেটাকে আমরা চিহ্নিত করবো এরকম, এরকম তীর চিহ্ন দিয়ে ক্লকওয়াইজ, এন্টি ক্লকওয়াইজও ধরা যাবে, কোনো সমস্যা নেই। এটা দুই নাম্বার মেশ ধরছিলাম, তাহলে এটাকে বলবো I2, এখানে কারেন্ট ফ্লো করতেছে এইভাবে। এটা I3, এটা চিহ্নিত করবো এরকম করে। ক্লকওয়াইজ নিব সবগুলো, এন্টি ক্লকওয়াইজ নিলে এন্টি ক্লকওয়াইজ, বাট আমরা সুবিধার জন্য ক্লকওয়াইজই নিয়ে থাকি সবসময়। তারপর I5, তাহলে যে পাঁচটা মেশ, পাঁচটা মেশ কারেন্ট, এই যে এইগুলোকে আমরা বলছি মেশ কারেন্ট। তাহলে খেয়াল করো, এখন যদি আমরা বলি যে এটার ভিতর দিয়ে কত কারেন্ট যাচ্ছে, আরেকবার বলি 1 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, তাহলে দেখো 1 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে যে 1 ওহম, এটার ভিতরে এই পাশ থেকে দেখলে দেখতে পাচ্ছি I1 যাচ্ছে, মানে এই দিক বরাবর যাচ্ছে I1, আবার এই পাশ থেকে দেখলে দেখতে পাচ্ছি এদিক থেকে I3 যাচ্ছে, তাহলে এই দিক থেকে যাচ্ছে I3। তার মানে কারেন্ট flowing through 1 ohm resistance will be I1 minus I3 vector sum, যে একটা নিচের দিকে I1 নিচের দিকে I3 উপরের দিকে, তার মানে একটা একটা বিপরীত, সেজন্য মাইনাস হবে, ঠিক আছে? ভেক্টর সাম করলাম, জাস্ট মাইনাস। তো যে কোনো রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট এভাবে বের করে দেব, যেমন ধর 2 ওহম, এটার ভিতর কারেন্ট যাচ্ছে কত, একটাতে যাচ্ছে I3, এই যে এদিক দিয়ে যাচ্ছে I3, আর এদিক থেকে যাচ্ছে হলো I4, তাহলে I3 minus I4 will be the current through 2 ohm resistance। সেম ভাবে শুধু 6 এর ভিতরে, এই যে এই 6 এর ভিতরে কত কারেন্ট যাচ্ছে, এই 6 এর ভিতরে অনলি I5 অ্যাম্পিয়ার কারেন্ট আর ফ্লোয়িং, ঠিক আছে, ইজ ফ্লোয়িং। সেম ভাবে এখানে যদি বলা হয় 7 এর ভিতরে কত যাচ্ছে, দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য 7 ওহম রেজিস্ট্যান্স উইল বি দ্য I2 মাইনাস I5। একইভাবে 4 ওহমের মধ্যে হবে I2 মাইনাস I3। তো মাইনাস কেন হচ্ছে বুঝতে পারতেছো? মাইনাস হওয়ার কারণ একটা আরেকটার বিপরীত দিকে ফ্লো করতেছে, এই জন্য হচ্ছে মাইনাস। সো আশা করি মেশ কারেন্ট ক্লিয়ার। মেশ কি, মেশ কারেন্ট কি, সেখান থেকে তাহলে এই যে দেখো এইটা হচ্ছে আসলে ব্রাঞ্চ কারেন্ট, আর এগুলো হচ্ছে মেশ কারেন্ট। এই যে বিয়োগ করার পর বা যোগ করার পর যেটা পাই সেটা হচ্ছে কি ব্রাঞ্চ কারেন্ট, ঠিক আছে? সো আমাদের মেশ অ্যানালাইসিসের মাধ্যমে আমরা মেশ কারেন্টটা বের করব, তারপর যে কারেন্টটা বের করতে বলবে সেটা আমরা বিয়োগ করে বা যোগ করে বের করে নিব। আশা করি আমাদের মেশ ব্যাপারটা চিনতে পারছো। সো আমরা একটা এক্সাম্পল করে টেকনিকটা একটু শিখে ফেলি, ওকে? সো একদম 3.5, এটা ছোট, এটা তুমি করো, সমস্যা নাই, আমি প্র্যাকটিস প্রবলেমটা করে দিচ্ছি। সো দেখো এই প্র্যাকটিস প্রবলেমটাতে কি আছে, এখানে জায়গা আছে তো এখানেই করা যাবে আশা করি।
সো তোমার প্রথম কাজ কি? মেশ অ্যানালাইসিসের ফার্স্ট স্টেপে তোমাকে যে কাজটা করতে হবে, কয়টা মেশ আছে সেটা মার্ক করতে হবে। মেশ মানে কতগুলো ফাঁকা জায়গা আছে। তাহলে এখানে দুইটা ফাঁকা জায়গা আছে, সেই দুইটা ফাঁকা জায়গাকে একটাকে দিবা I1 আর একটা দিবা I2। এটা কিন্তু কোয়েশ্চেনে নাও দেওয়া থাকতে পারে। এই যে I1 I2 যে দেওয়া আছে এখানে, এই যে এইভাবে যে মার্ক করা আছে I1 I2, এটা কিন্তু মার্ক করা নাও থাকতে পারে, তোমাকে নিজে দিয়ে মার্ক করতে হবে। তাহলে এখানে দুইটা মেশ আছে, দুইটা মেশ, একটা ধরলাম I1 আর একটা মেশ ধরলাম I2। এইটুকুই তোমার কাজ। এরপরে applying KVL in mesh 1, applying KVL in mesh 1। তাহলে mesh 1 বলতে কোন জায়গা? ধরো এখান থেকে শুরু হবে, এখান থেকে শুরু হয়ে এদিক দিয়ে যাবে, এদিকে গিয়ে এই পাশ দিয়ে বের হয়ে এদিক দিয়ে চলে যাবে। তাহলে আমাদের কিরশফস ল বা কেভিএল যখন শিখছি তখন কি ছিল সিস্টেমটা হচ্ছে কোন একটা রেজিস্ট্যান্স পাইলে সেখানে হচ্ছে আই আর নিচ্ছিলাম, মানে ওই রেজিস্ট্যান্সের মান আর ওই রেজিস্ট্যান্সের কারেন্ট, আর চিহ্নটা হচ্ছে আমি যেদিকে যাচ্ছি সেটা প্লাস আর আমার বিপরীত দিকে হলে মাইনাস, তাই তো? সো সেই নিয়মটা এখানে অ্যাপ্লাই হবে। সো আমি আস্তে আস্তে বলি, একবার একটু দেখো। তুমি যে কোনো বিন্দুতে যাত্রা শুরু করবা, ধরো এখান থেকে যাত্রা শুরু করছো, তারপর ঘড়ির কাঁটার দিকে ঘুরবা, এই যে ঘুরতেছো ঘুরতেছো ঘুরতে একটা রেজিস্ট্যান্স পাইছো। প্রথম কথা, রেজিস্ট্যান্সের মান কত? 2। রেজিস্ট্যান্সের কারেন্ট কত? I1। তোমার ডিরেকশন আর কারেন্টের ডিরেকশন একই কিনা? তাহলে আমি যাচ্ছিলাম এই বরাবর, এই কারেন্টটাও এই যে এদিক দিয়ে ঘুরে এসে এই দিক দিয়ে যাচ্ছে, যে এভাবে ঘুরে এসে এভাবে যাচ্ছে, রাইট? তাহলে আমার ডিরেকশন মানে এটা, আর কারেন্টের ডিরেকশন মানে এই যে এটা, দুটো কি সেম? তাহলে প্লাস 2I1 প্লাস 2I1। তাহলে এই রেজিস্ট্যান্সের কাজ শেষ। নেক্সট আসো, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, এই যে এদিক দিয়ে যাবো, যেহেতু মেশ ওয়ানে আসি, মেশ ওয়ান মানে এইটুকু জাস্ট। তাহলে এখান দিয়ে যাওয়ার পর আবার একটা রেজিস্ট্যান্স পেয়ে, সেই রেজিস্ট্যান্সের মান কত? 12। কারেন্ট এখন কিন্তু দুইটা কারেন্ট ফ্লো করতেছে, এদিকে যাচ্ছে I1, এদিকে যাচ্ছে I2। একটু খেয়াল করি সবাই, নিচের দিকে যাচ্ছে I1, উপরের দিকে যাচ্ছে I2। কিভাবে একটু আগে বুঝাই আসছে, আবার বুঝাই আমি একটু কিভাবে নিচে উপরে হচ্ছে ব্যাপারটা আরেকবার একটু বুঝাই। লুপ 1 থেকে বা মেশ 1 থেকে I1 কারেন্ট ঘুরতেছে এইভাবে, এইভাবে, তাহলে এটা ডিরেকশন নিচের দিকে। আর লুপ থেকে I2 কারেন্ট ঘুরতেছে এইভাবে, এটা ডিরেকশন হলো কোন দিকে? উপরের দিকে। তাহলে লুপ 1 এর কারেন্ট নিচের দিকে, মানে I1 নিচের দিকে, I2 উপরের দিকে। তাহলে এটা I1, এটা I2। এগুলো কিন্তু তোমার লেখা লাগবে না, বোঝানোর জন্য লিখতেছি, ওকে? এখন আসো, আমি ঘুরতেছিলাম কোন দিকে? আমি যাচ্ছিলাম এই বরাবর গিয়ে, এই যে দিক দিয়ে গিয়ে এই বরাবর, রাইট? আমি যাচ্ছি কোন দিকে? তাহলে নিচের দিকে যাচ্ছি, আমি যাচ্ছি নিচের দিকে, আমি যাচ্ছি নিচের দিকে। আমার ডিরেকশন আমি কালো কালার দিয়ে দেই, তাহলে তুমি পার্থক্য ধরতে পারবে। তাহলে আমি যাচ্ছি নিচের দিকে, একটা কারেন্ট নিচের দিকে, একটা কারেন্ট উপরে দিকে। তাহলে আমার দিকে যে কারেন্টটা যাচ্ছে সেটা পজিটিভ, আমার দিকে যে কারেন্টটা যাচ্ছে সেটা পজিটিভ। তাহলে আমি নিচের দিকে যাচ্ছি, I1 কারেন্ট নিচের দিকে যাচ্ছে, তাহলে I1 পজিটিভ। আর আমি নিচের দিকে যাচ্ছি, I2 উপরের দিকে যাচ্ছে, তাহলে এটা বিপরীত দিক হয়ে গেল, তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে কি কি হবে ব্যাপারটা দেখো, প্লাস রেজিস্ট্যান্স হচ্ছে 12 আর কারেন্ট হচ্ছে I1 পজিটিভ, I2 নেগেটিভ। এই যে I1 এর সামনে কোনো চিহ্ন দেইনি মানে আসলে প্লাস, আর মাইনাস I2। আরো সিম্পল করে বলি, ব্যাপারটাকে এত জটিল ভাবে ভাবার দরকার নেই। তুমি, হ্যাঁ, তুমি কোন লুপে আছো? লুপ 1 এ আছো, তাহলে I1 প্লাস I2 মাইনাস। তুমি যে লুপে থাকবে সেটা প্লাস, তুমি যে লুপে থাকবে সেটা প্লাস, যেটা নাই ওটা মাইনাস, ওকে? তাহলে 12 এর কাজ শেষ। তারপর আসো 4, 4 এর মধ্যে দিয়ে যাচ্ছে I1 কারেন্ট অনলি, তাহলে 4I1। তারপর আসো ভোল্ট, একটা ভোল্টেজ পাইছি, সেই ভোল্টেজটা হচ্ছে ঢুকতেছে কোন চিহ্ন? মাইনাস চিহ্ন দিয়ে, তাহলে মাইনাস 45 ইকুয়াল 0। সেটাকে সাজিয়ে লিখলে I1 পাওয়া যাবে 2, 12 আর 4, তাহলে এটা হবে 18I1 মাইনাস 12I2 ইকুয়াল টু 45। এটা ইকুয়েশন নাম্বার 1। সেম ভাবে অ্যাপ্লাইং KVL in mesh 2। সো মেশ 2 তে কি হচ্ছে ঘটনা?
মেশ টু ধরো তুমি এখান থেকে যাত্রা শুরু করবা, অবশ্যই ঘড়ির কাঁটার দিকেই করবে। তাহলে প্রথমে পাচ্ছি 9i2, তারপর পাচ্ছি একটা ভুল মিটার প্লাস দিয়ে ঢুকতেছি, তাহলে +30, তারপর এদিক দিয়ে এসে 3i2, তারপর সামনে গিয়ে এই যে 12 পাইছি, তাহলে এখন কিভাবে লিখবে দেখো শর্টকাটে, +12। এখন কারেন্ট তুমি কোন লুপে আছো, 2 নম্বরে, তাহলে i2 মাইনাস i1, তুমি যেই লুপে থাকবে সেটা মাইনাস অপরটা। সো আমাদের লুপ শেষ ইকুয়াল 0, এই যে লুপ এখানে শেষ ইকুয়াল 0। সো এখন সাজিয়ে লিখলে -12i1 +24i2 equal to -30। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। সো বাই সলভিং ইকুয়েশন 1 and 2, সো ইকুয়েশন 1 and 2 সলভ করে আমরা কি পাচ্ছি, i1 পাবো আর i2 পাবো, যে দুটো ভেরিয়েবল সে দুটো পাবো। So আমি সলভ করে ক্যালকুলেটরে বসাচ্ছি, তুমি তার মধ্যে সেই সময় আরেকবার একটু লুপ দুটো লেখা একটু চিন্তা করো। So আমরা একটা কারেন্ট পাইছি হচ্ছে 2.5, i1 হচ্ছে 2.5 এম্পিয়ার, আর i2 পাইছি হচ্ছে 0 এম্পিয়ার, মানে i2 মানে এই লুপে কোনো কারেন্ট ফ্লো করতেছে না, এইদিকে কোনো কারেন্ট নাই। সো দেখো আমাদের অ্যান্সারটা মিলছে কিনা, এই যে 2.5 আর 0। এখন খেয়াল করো, তোমাকে যদি বলা হয় ফাইন্ড দ্য কারেন্টস ফ্লোয়িং থ্রু 2 ওহম রেজিস্ট্যান্স, তাহলে আমি একটা একটা লিখে দিই তোমাকে, দেখো সবগুলো লিখে দিচ্ছি যেটা বের করতে বলো। তো 2 ওহমের মধ্যে দিয়ে কোন কারেন্টটা যাচ্ছে, অনলি i1 যাচ্ছে, তাহলে i1 ইকুয়াল টু 2.5 এম্পিয়ার। তারপর যদি 12 এর মধ্যে বের করতে বলে, ফাইন্ড দ্য কারেন্টস ফ্লোয়িং থ্রু 12 এম্পিয়ার উইল বি i1 মাইনাস i2, এই যে 12 এর ভিতর দিয়ে i1 মাইনাস i2, এটা তো অলরেডি কয়েকবার বোঝানো হয়েছে। তাহলে 2.5 মাইনাস 0 অর্থাৎ 2.5। এখানে 0 না হয় অন্য ভ্যালু আসলে সেটা বিয়োগ করতাম, কোনো সমস্যা নাই। সেম ভাবে যদি বলা হয় 9 এর ভিতরে কত কারেন্ট যাচ্ছে, 9 উইল বি i2, তার মানে এটা 0। সেম ভাবে 3 এর ভিতর যাচ্ছে 0, এটার ভিতর 0, 4 এর ভিতর যাচ্ছে কত, 2.5 এম্পিয়ার। এই ভোল্টমিটারের ভিতর যাচ্ছে 0, এই ভোল্টমিটারের মধ্যে যাচ্ছে 2.5 এম্পিয়ার। সো তুমি যদি লুপ কারেন্ট বা মেশ কারেন্ট গুলো বের করে ফেলো, মেশ কারেন্ট পাওয়ার পর সেগুলোকে ভেক্টর সামের মাধ্যমে ব্রাঞ্চ কারেন্ট গুলো বের করতে পারে। তার মানে এখানে কয়টা ব্রাঞ্চ আছে দেখো, এখান থেকে এই পর্যন্ত এটা একটা ব্রাঞ্চ, এই ব্রাঞ্চ কারেন্ট হচ্ছে 2.5, এইদিকে একটা ব্রাঞ্চ, এই ব্রাঞ্চ কারেন্ট হচ্ছে 0, এদিকে আরেকটা ব্রাঞ্চ, এই ব্রাঞ্চ কারেন্ট হচ্ছে 2.5। সো এই হচ্ছে আমাদের মেশ অ্যানালাইসিস। মেশ অ্যানালাইসিসের মাধ্যমে দেখো খুবই সিম্পল, জাস্ট দুইটি ইকুয়েশনের মাধ্যমে আমি মেশ কারেন্ট বের করে ফেলি, সেখান থেকেই ভেক্টর সামের মাধ্যমে যে বাকি কারেন্ট গুলো বা ব্রাঞ্চ কারেন্ট গুলো বের করতে পারি। সো আশা করি মেশ অ্যানালাইসিস জিনিসটা বুঝতে পারছো। তারপর আমি আরো একটা ম্যাথ প্রবলেম করে ব্যাপারটাকে আরো ক্লিয়ার করার চেষ্টা করি, ঠিক আছে? তো চলো আমরা 3টা লুপ আছে এরকম একটা নিই, এই যে এখানে এটা করে দেওয়া আছে এক্সাম্পল, আমি এটা করতেছি না, আমি প্র্যাকটিস প্রবলেমই করাই। মেশ অ্যানালাইসিস সবচেয়ে মজার অ্যানালাইসিস, বুঝছো? এটাতে খুব একটা প্যারা হয় না। সো প্র্যাকটিস প্রবলেম কই আছে, কি ব্যাপার, মাঝখানে মনে হয় আমি একটা পেজ মিস করে গেছি বইয়ের, দেখি তো, ধরো এই পিডিএফ এ মনে প্রবলেম আছে, আমি চেক করে তারপর দেখতেছি। হ্যাঁ, এখানে আমার একটা পেজ মিসিং আছে, এখানে দেখো পেজ নাম্বার 97, এরপরের পেজটা হয়ে গেছে 99, তার মানে মাঝখানে যে 98 নাম্বার পেজ ওইটা মিস হয়ে গেছে। সো ওইখানে একটা প্র্যাকটিস প্রবলেম ছিল, ওইটা তো আর করে দেওয়া যাচ্ছে না, এটা তুমি একটু করে নিও তোমার বই থেকে বের করে, আমি তোমাকে এই এক্সাম্পলটা করে দিই 3 ভেরিয়েবলে, তাহলে তুমি নিজে করতে পারবে আশা করি, ঠিক আছে? তাহলে দেখো এখানে যেহেতু এক্সাম্পল করে দেওয়া আছে, এখানে বিভিন্ন মার্কিংটা
ওভাবে আসবে না, আমি নিজে সার্কিটটা ড্র করে তারপরে তোমাদের করাচ্ছি, ঠিক আছে? সো সার্কিটটা আমি আবার নিজে ড্র করতেছি, একটু দেখি সবাই। সো এখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এদিকে একটা রেজিস্ট্যান্স, এখানে আরেকটা রেজিস্ট্যান্স, এই যে ডায়মন্ড শেপের ভিতরে যে সোর্সটা আছে এটা কিন্তু একটা ডিপেন্ডেন্ট সোর্স, আর প্লাস মানে যেহেতু আছে তার মানে ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, এবং এটা কোন ধরনের ডিপেন্ডেন্ট? কারেন্ট ডিপেন্ডেন্ট। এই যে 4i নট, এটার ভ্যালুটা কত? 4i নট। আই নট আবার কি সেটাও মার্ক করা আছে, এই যে আই নট হচ্ছে এখানে। সো মার্কিংটা আমি পরে করি, আগে ড্রয়িংটা কমপ্লিট করি। আর এটা সার্কেলের মধ্যে আছে, তার মানে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, এটার ভোল্টেজটা হচ্ছে কনস্ট্যান্ট, সেটা হচ্ছে 24 ভোল্ট। সো ভ্যালুগুলো লিখি, এটা 10 ওহম, এটা 12 ওহম, এটা 4 ওহম, এটা 24 ওহম। সো এখানে খেয়াল করো, এই যে 4i নট, আই নট হচ্ছে হলো একটা কারেন্ট, কোন কারেন্ট সেটাও মার্ক করে দিছে ওরা, সেটা কোশ্চেনে দেওয়া আছে। সো আমি কোশ্চেনে অনুসারে মার্ক করি। এই যে এইদিকে যে কারেন্টটা যাচ্ছে এটা হচ্ছে আই নট, অর্থাৎ 10 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যে ব্রাঞ্চ কারেন্ট সেটাই হচ্ছে হলো আই নট। ওকে, সো চলো আমরা ম্যাথ করা শুরু করি। তাহলে প্রথম স্টেপে তোমার এই যে কোশ্চেনে কিন্তু এই ধরনের সার্কিট দেওয়া থাকবে, এখানে লুপ কারেন্ট গুলা বা কয়টা মেশ আছে না আছে এগুলো কিন্তু মার্ক করে দিবে না। তোমার প্রথম কাজ হচ্ছে এখানে কয়টা মেশ আছে সেগুলো মার্ক করা। সো এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা ফাঁকা জায়গা, এটা একটা, এটা একটা, তাহলে তিনটা মেশ আছে। তাহলে এই মেশ কারেন্টটাকে ধরবো i1, এই মেশ কারেন্ট, এইটা আরেকটা মেশ, এই মেশ কারেন্টকে ধরবো i2। সো আমরা সবসময় ক্লকওয়াইজ নিব, তাহলে এই যে ক্লকওয়াইজ, এটা মেশ কারেন্ট, এটা ধরবো i3। ওকে, তাহলে আমাদের তিনটা কারেন্ট মার্ক করা হয়ে গেল। এরপর এখন কেভিএল অ্যাপ্লাই করব, কেভিএল অ্যাপ্লাই করে আমরা ম্যাথটা কমপ্লিট করব। তো তার আগে এই যে এখানে আই নটটা কি সেটা একটু লিখে নিব আমরা। তো হিয়ার I naught is the current flowing through the 10 ohm resistance, এটা তুমি চাইলে লিখতে পারো, কতটা না লিখলেও কোনো সমস্যা নেই। সো I naught equal to 10 ওহম এর রেজিস্ট্যান্স, তাহলে 10 ওহমের ভিতর দিয়ে কয়টা কারেন্ট যাচ্ছে? এই লুপ থেকে যাচ্ছে I1 নিচের দিকে, এই লুপ থেকে যাচ্ছে I2 উপরের দিকে। I naught নিজে কোন দিকে যাচ্ছে? নিচের দিকে। তাহলে I naught এর ডিরেকশন আর I1 এর ডিরেকশন সেম, তার মানে এই দুইটা প্লাস হবে। তাহলে আমাদের অ্যান্সারটা হবে I1 minus I2। তাহলে I naught is the current flowing through the resistance 10 ohm, which will be the vector sum of I1 and I2. So I naught equal to I1 minus I2. So আশা করি এটা বুঝতে পারছি। এখন আসো applying KVL in loop 1, KVL in মেশ, আচ্ছা কি এই মেশের জায়গায় লুপ 1 লিখলেও কোনো সমস্যা নেই, মেশ 1। সো মেশ 1 এর ধরে এখান থেকে যাত্রা শুরু করলাম। সো এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে এসে এই যে এদিক দিয়ে যাব, তাহলে এটা হচ্ছে 10, কারেন্ট হচ্ছে I1 মাইনাস I2, যেহেতু আমি লুপ 1 এ আছি তাহলে I1 মাইনাস I2 হবে, এই যে 10 এর ভিতর দিয়ে I1 মাইনাস I2, তারপর প্লাস 12, 12 এর কারেন্ট হচ্ছে এদিক থেকে I1 এদিক থেকে I3, তার মানে আমি যেহেতু এক নম্বরে আছি তাহলে I1 পজিটিভ I3 নেগেটিভ। তারপর এদিকে গিয়ে যে প্রবেশ করা ছিল প্লাস, সরি মাইনাস 24 ইকুয়াল 0, সেটাকে সাজিয়ে লিখলে 22i1 মাইনাস 10i2 মাইনাস 12i3। এই লুপগুলো আরো শর্টকাটও লেখা যায়, ওই শর্টকাটটা আমি শিখিয়ে দিব এই ম্যাথটা কমপ্লিট করে। এটা নাম্বার 1 ইকুয়েশন। সেম ভাবে মেশ 2 তে কেভিএল ইন মেশ 2, সো মেশ 2 ধরো এখান থেকে শুরু করো, সেদিক দিকে 24, সেটা 24 এর ভিতর দিয়ে একটা কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে I2, তারপর প্লাস 4, এখন একটু খেয়াল করি 4 এর ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে হলো এদিক থেকে I2 এদিক থেকে I3, তাহলে আমরা 2 নম্বরে আছি, সো 2 নাম্বারটা পজিটিভ 3 নাম্বারটা নেগেটিভ। তারপর প্লাস এই দিক দিয়ে এখানে 10, এখন একটু খেয়াল করতে হবে আমরা আছি কোথায়, আমরা আছি 2 নাম্বার, 2 নাম্বার লুপে, তার মানে 2 নাম্বার পজিটিভ, তার মানে I2 পজিটিভ আর I1 নেগেটিভ। খেয়াল করি আবার বলি,
আমি করতেছি এইভাবে, মানে আমি 2 নাম্বার লুপে কেভিএল অ্যাপ্লাই করি। তার মানে 2 নাম্বার লুপের কারেন্ট হচ্ছে I2, সো I2 পজিটিভ আর I1 নেগেটিভ। সো এখানে শেষ করে এখানে চলে আসলাম ইকুয়াল 0। সো ইকুয়েশনটা দাঁড়ালো কি 38, আচ্ছা আমরা একটু সাজিয়ে লিখি একবারে, -10I1 প্লাস 38I2 মাইনাস 4I3 ইকুয়াল টু 0। কোনো ভোল্টেজ সোর্স নাই, সেজন্য ইকুয়াল 0। সেম KVL ইন মেশ 3। সো মেশ 3 তে আমি শর্টকাট অ্যাপ্লাই করে দেখাই, তোমরা তো অ্যাপ্লাই করতেই পারবে। আচ্ছা না থাক, ডিটেইলসে দেখ, শর্টকাট আলাদা করে দেখাই। ধরো এখান থেকে যাত্রা শুরু করবো, অথবা এখান থেকে করবো, যার যেখান থেকে ইচ্ছা। ধরো এখান থেকে যাত্রা শুরু করতেছি, এই দিক দিয়ে যাবো, এই দিক দিয়ে গিয়ে এই যে এখানে পাচ্ছি 12। আমি আছি লুপ 3 তে, তার মানে I3 মাইনাস I1, 12I3 মাইনাস I1 প্লাস 4। এখন আমি আছি লুপ 3 তে, তাহলে সেখানে হবে I3 পজিটিভ, I2 নেগেটিভ, আর ভোল্টেজ সোর্স আছে হচ্ছে আমি দিক দিয়ে সেই দিক দিয়ে প্রবেশ করতে, মানে প্লাস 4I0, প্লাস 4 ভ্যালু হচ্ছে I0 ইকুয়াল 0। তাহলে এখন তোমার প্রথম কাজ হচ্ছে I0 এর ভ্যালুটা বসানো। সেখানে একটু যোগ বিয়োগ করলে 12 16 I3 মাইনাস 12I1 মাইনাস 4I2 প্লাস 4I0। I0 এর ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি, এই যে এখানে লেখা আছে অলরেডি, I1 মাইনাস I2 ইকুয়াল 0। সো আমাদের ইকুয়েশন হবে I1 আছে এখানে -12, এখানে আছে +4, তার অর্থাৎ -8 I1। I2 এখানে -4I2, এখানে -4I2, তাহলে মাইনাস আছে প্লাস -8 I2 প্লাস 16 I3 ইকুয়াল 0। সো এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 3। সো এই যে তিনটে ইকুয়েশন পাইছি আমরা, ইকুয়েশন 1 2 3। সো আমরা আমাদের তিনটে ইকুয়েশন পেয়ে গেছি, তিনটা মেশ কারেন্ট। সো তিনটা মেশ কারেন্ট সলভ করবো এখন, ক্যালকুলেটর আমি করে তারপর অ্যান্সারটা মিলাচ্ছি। আচ্ছা এটা যদি এক্সাম্পল, অ্যান্সার অবশ্যই এখানে দেওয়া আছে, সো মিলা নিতে পারবো আমরা। আমি একটু করে আসতেছি, ওকে, এটা পজ করতেছি। সো সলভ করে আমি ভ্যালুগুলো পেয়ে গেছি। ভ্যালুগুলো হচ্ছে I1 equal to 2.25 ampere, I2 equal 0.75 ampere, and I3 equal 1.5 ampere। সো আমরা তিনটা কারেন্ট পেয়ে গেলাম। এই তিনটা কারেন্ট বের করে আমাদের উদ্দেশ্য ছিল। সো আমি একটু দেখি অ্যান্সারটা এদের সাথে এখানে মিলছে কিনা। এদের অবশ্য একটা পেজ নাই, সো করা আছে কিনা বলতে পারতেছি না, তো একটু দেখি খুঁজে। যেটা ক্রেমার্স রুলের মাধ্যমে এখানে সলভ করে দিছে। সো ক্রেমার্স রুল আশা করি তোমরা পারো। হ্যাঁ, আমাদের অ্যান্সার মিলছে 2.25, 0.75, 1.5 এম্পিয়ার। ওকে, সো তোমার যদি I0 বের করতে বলা হয়, সো আমাদের I0 কিন্তু অলরেডি এক জায়গায় লিখে রাখছি আমরা। সো I0টা কি এখানে, যে আমরা এখানে লিখছি দেখো, here I0 equal to I1 minus I2। so I1 I2 এর ভ্যালু তো তুমি অলরেডি জানো। so I0 equal to I1 হচ্ছে 2.25 আর I2 হচ্ছে 0.75। so আমাদের অ্যান্সার হবে 1.5 এম্পিয়ার। এটা হচ্ছে I0। সো কোশ্চেনে মনে হয় এটাই বলছিল, I0 বের করার কথা বলছে। সো এখান থেকে যে কোনো কিছু আসলে বের করতে বলতে পারে। পাওয়ার বের করতে বললে P equal to I square R। সো যে I দরকার, ধরো 10 এম্পিয়ারের পাওয়ার বের করবে, ধরো 10 ওহমের পাওয়ার বের করবা।
তাহলে 10 ওহমের পাওয়ার হবে, তাহলে পাওয়ার অফ 10 ওহম রেজিস্ট্যান্স উইল বি I 10 ওহম স্কোয়ার ইন্টু আর এর মান 10 হবে। তাহলে দশকের মধ্যে কতখানি হচ্ছে I1 মাইনাস I2, এটা তো আর বোঝানো লাগবে না দশকের মধ্যে I1 মাইনাস I2 কিভাবে, তাই না? তাহলে I1 মাইনাস I2 হোল স্কোয়ার ইন্টু রেজিস্ট্যান্স হচ্ছে 10, সো I1 মাইনাস I2 মানে হচ্ছে 2.25 মাইনাস 0.75 হোল স্কোয়ার ইন্টু 10, সো এত ওয়াটস। এইভাবে যে কোনো রেজিস্ট্যান্সের পাওয়ার বেড়ে যাবে। 12 এর জন্য বললে তখন হবে I1 মাইনাস I3 হোল স্কোয়ার ইন্টু 12, 4 এর জন্য বললে I2 মাইনাস I3 হোল স্কোয়ার ইন্টু 4। সো এইভাবে তুমি যে কোনো রেজিস্ট্যান্সের জন্য পাওয়ারও বের করতে পারো। তো এক কথায় বললে মেশ অ্যানালাইসিসের মাধ্যমে আমরা যদি লুপ কারেন্ট বের করে ফেলি, তারপরে যে কোনো কিছু খুবই সিম্পল ভাবে করা সম্ভব, ঠিক আছে? সো আমি তোমাদের যে শর্টকাটের কথা বলছি, যে ইকুয়েশনগুলো লেখার জন্য যে শর্টকাট, সেটা একটু শিখাই, তারপরে আমাদের এই লেকচারটা কমপ্লিট বা শেষ করব, ঠিক আছে? সো দেখো, আমাদের শর্টকাটটা অ্যাপ্লাই করার জন্য ধরো লুপ 1 এর কেভিএল অ্যাপ্লাই করব। সো তুমি প্রথম কাজ হচ্ছে লুপ 1 এ টোটাল রেজিস্ট্যান্স কত, টোটাল লুপ 1 এ টোটাল রেজিস্ট্যান্স কত, 10 আর 12 মানে 22। সো তোমার কাজ এভাবে লিখবা 22 I1, এটা পজিটিভ। তারপর আসো লুপ 1 আর লুপ 2 এর ভিতরে কমন আছে কি, 10, তাহলে এটা মাইনাস 10 I2। লুপ 1 আর লুপ 3 এর মধ্যে কমন আছে কত, 12, তাহলে এটা হবে মাইনাস 12 I3। এখন আসে ভোল্টেজ, ভোল্টেজ আছে কত, এই যে এদিক দিয়ে সেদিকে মাইনাস 24 ইকুয়াল 0। সেটা হচ্ছে ইকুয়েশন 1, মানে 24 কে পাশে লিখে তারপর ইকুয়েশন 1। এরপর আছে লুপ 2, তাহলে লুপ 2 তে কি করব, টোটাল রেজিস্ট্যান্স আছে কত, টোটাল রেজিস্ট্যান্স আছে হচ্ছে 10 24 4 মানে 38। তাহলে এই যে লুপ 2 তে 38, তার মানে 38 I2, এটা পজিটিভ। দেখো লুপ 2 যখন লিখতেছি তখন I2 পজিটিভ। এখন আসো টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে 38, তার সাথে গুণ হবে I2। 1 এর সাথে কত কমন আছে, 10, তাহলে এটা হচ্ছে হলো মাইনাস 10 I1। 3 এর সাথে কমন আছে কত, 4, তাহলে মাইনাস 4 I3। কোনো ভোল্টেজ সোর্স আছে নাই, তাহলে ইকুয়াল 0, সেটা ইকুয়েশন 2। সেম ভাবে লুপ 3, লুপ 3 তে টোটাল রেজিস্ট্যান্স আছে হচ্ছে কত, 16, তাহলে প্লাস 16 I3। লুপ 3 সেজন্য I3 এরটা পজিটিভ। 1 এর সাথে কমন আছে কত, 1 এর সাথে কমন আছে মাইনাস 12 I1। 2 এর সাথে কমন আছে মাইনাস 4 I2। ভোল্টেজ সোর্স এই বরাবর ঘুরে গিয়ে প্লাস, প্লাস 4 I0 ইকুয়াল 0। সো এখানে I0 এর ভ্যালু বসিয়ে I0 ইকুয়াল টু কি, I1 মাইনাস I2, সেটা বসানোর পরে এই ইকুয়েশন 3 পেয়ে যাবে। সো মেশের যে ইকুয়েশন লেখা সেটা তুমি ডিরেক্টলিও লিখতে পারো শর্টকাট অ্যাপ্লাই করে। সো আশা করি মেশ অ্যানালাইসিস বুঝতে পারছো। নেক্সট হবে হচ্ছে, দেখো আমরা আজকে যে মেশ অ্যানালাইসিস লেকচার 3 তে পড়ছি, সেখানে কিন্তু কোনো কারেন্ট সোর্স ছিল না, খেয়াল করছিল কিনা? সো নেক্সট যে লেকচারটা হবে লেকচার 4, উইল বি discussed on মেশ অ্যানালাইসিস উইথ কারেন্ট সোর্স। তাহলে এমন কিছু সার্কিট আমরা পড়বো যেখানে হচ্ছে কারেন্ট সোর্স থাকবে, সেই মেশটাকে আমরা বলি সুপার মেশ। যেই মেশে কারেন্ট সোর্স থাকে সেই মেশটাকে আমরা বলবো সুপার মেশ। তো এখানে আমরা দেখবো সুপার মেশ অ্যানালাইসিস। সো এটা হচ্ছে লেকচার 4 এ আমরা আলোচনা করব। সো আমাদের এই লেকচার এই পর্যন্তই। আশা করি কারো কোনো প্রবলেম হবে না, বা প্রবলেম নাই থাকলেও আমাকে জানাবা, আমি সলভ করে দেওয়ার ট্রাই করব। আর তোমরা অবশ্যই এক্সারসাইজ থেকে 2-1টা ম্যাথ প্রবলেম অবশ্যই করবা। মেশ অ্যানালাইসিস খুবই খুবই ইম্পর্টেন্ট এবং ইজি একটা টেকনিক। এটাই আমাদের সার্কিটের সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে অ্যানালাইসিস করার জন্য। সো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।